আমাদের খোকন ফিল্মস চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সাথে বিভিন্ন আইটেমের মিষ্টিও আছে। অন্যদিকে রাত 10টা। নূর, মাহিন, নীর, হাবিব আবরার, আফতাব চৌধুরী অফিস থেকে মাত্র বাড়ি ফিরল। বাড়িতে এসেই সবাই যা যা রুমে চলে গেল। নূর রুমে ঢুকে চাঁদনিকে শুয়ে থাকতে দেখল। ধীর পায়ে হেঁটে নূর ডেস্কের সামনে এসে ডেস্কের ড্রয়ার খুলে ফার্স্টে পিলের পাতাটা চেক করল। একটা পিল ছাড়ানো আছে। নূর মৃদু হেসে মিনমিনিয়ে বলল, চাঁদ তাহলে ওষুধ খেয়েছে, যাক নিশ্চিন্ত হলাম, এবার একটু স্বস্তি মিললাম। কথাগুলো বিড়বিড় করে নূর পিলের পাতাটা আবার ড্রয়ারে রেখে ধপাস করে চাঁদনির পাশে শুয়ে পড়ল। চাঁদনি খানিক নড়ে চড়ে উঠল। নূর মৃদু হেসে চাঁদনিকে চাপটে ধরল। চাঁদনি চোখ জোড়া খুলে নূরের দিকে তাকিয়ে বলল, উফ, জুতো জোড়াও খোলেনি এখনো, ধপাস করে শুয়ে পড়েছে। যাও ফ্রেশ হয়ে এসো, ডিনার করে এরপর শোবে। নূর চাঁদনির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, ডিনার পরে তো আগে একটু আদর করে নি। নূর বাঁকা হেসে চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। চাঁদনি মুচকি হেসে নূরের পেছনে চুলগুলো শক্ত করে ধরল। এভাবে প্রায় 15 মিনিট পর নূর চাঁদনিকে ছেড়ে জুতো জোড়া খুলে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। চাঁদনি শাড়ি ঠিক করে শোয়া থেকে উঠে কম্বলটা গুছিয়ে সোজা নিচে চলে গেল। খাবার সার্ভ করতে হবে। চাঁদনি, মিহা, সোহানি ডাইনিং টেবিলে খাবার গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। নূর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে পা রাখার সাথে সাথেই ফোন বেজে উঠল। সাদমান কল করেছে। নূর চট জলদি ফোনটা তুলে নিল। সাদমান মলিন হেসে নাতাশার সাথে ফিক্স করা বিয়ের ডেটটা নূরকে জানিয়ে দিল। দুই বন্ধু প্রায় অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বলে এরপর কলটা ছাড়ল। কল কেটে নূর রুম থেকে বের হয়ে সোজা ডাইনিং টেবিলে চলে গেল। বাড়ির সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। নূর যাওয়ার সাথে সাথে সবাই খাওয়া শুরু করলো। প্রায় আধা ঘন্টা পর খাওয়া দাওয়া শেষে যে যা রুমে চলে গেল। নূর রুমে ঢুকেই চাঁদনিকে মেডিসিন খাইয়ে দিল। চাঁদনি আর দেরি না করে বিছানায় গায়ে এলিয়ে দিল। রুমের লাইট অফ করে নূরও চাঁদনিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চাঁদনি এক দৃষ্টিতে নূরের চোখের দিকে তাকিয়ে আছে। ড্রিম লাইটের আলোতে নূরের নীল চোখ জোড়ো আরো অধিক আকর্ষণীয় লাগছে। নূর শয়তানি হাসি দিয়ে চাঁদনির উপরে উঠে গেল। চাঁদনি মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে আছে। নূর আর দেরি না করে আবারও চাঁদনিকে নিজের করার জন্য উঠে পড়ে লাগলো। চাঁদনিও নূরের প্রতিটা কাজে সায় দিচ্ছে। দুজনই বেশ খুশি। এভাবেই সারা রাত কেটে গেল। পরের দিন সকাল 8টা। চাঁদনি ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে সোজা নিচে চলে গেছে। মিহার, সোহানি অলরেডি কিচেনে নাস্তা বানানোর কাজ হাফ সেরে ফেলেছে। চাঁদনি গিয়ে কফি বানানোর কাজে লেগে পড়েছে। বাড়ির পুরুষরা ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে। চাঁদনি নূরকে না জাগিয়েই চলে এসেছে। জিপ কেটে চাঁদনি আবার নিজের রুমে ফিরে গেল নূরকে ডাকতে। নূর বেশ আরাম করে কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছে। চাঁদনি রুমে ঢুকে বেডের পাশে দাঁড়িয়ে নূরের উপর থেকে কম্বলটা সরিয়ে কম্বল গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। নূরের আরামের ঘুমটা নেমেই সেই ভেস্তে গেল। চোখ খুলে নূর মাথার নিচে দু হাত গুজে চাঁদনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনি ওসব পাত্তা না দিয়ে নিজের কাজ করছে। নূর লাফ দিয়ে শোয়া থেকে উঠে চাঁদনির পাশে দাঁড়িয়ে আচমকাই চাঁদনির চুলে হাতে খোপাটা খুলে দিল। সাথে সাথেই চাঁদনির ভেজা চুলগুলো খোপা থেকে ছুটে গেল। ব্যালকনি থেকে টাওয়ালটা এনে নূর চাঁদনির চুলগুলো ভালো করে মুছে দিচ্ছে আর বলছে, চুলটা বাঁধার কি দরকার ছিল? শুকানো পর্যন্ত ওয়েট করা যাচ্ছিল না? এভাবে তো ঠান্ডা লেগে যাবে চাঁদ। এই সাত সকালে ভেজা চুল নিয়ে পুরো বাড়ি ঘুরবো? হেয়ার ড্রায়ার ইউজ করতে তো পারতে। ড্রায়ারটা নষ্ট হয়ে গেছে। ইস, আগে বলনি কেন? আজই অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবা। চাঁদনি নূরকে জড়িয়ে ধরে নূরের বুকের তিলটা চুমু খেয়ে বলল, যাও শাওয়ার নিয়ে এসো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নূর চাঁদনিকে টাইট করে জড়িয়ে ধরে বলল, যেতে ইচ্ছে করছে না, তোমাকে ছাড়া একদম যেতে ইচ্ছে করে না। তবুও যেতে হবে, ওকে? ওকে ওকে, যাবো। আগে তোমার কথাটা শোনো। কি বলো? নূর কিছুটা সিরিয়াস হয়ে বলল, তুমি আমাকে ছাড়া হাইস্ট কতদিন থাকতে পারবে? চাঁদনি নূরের চোখের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলল, হঠাৎ এই কথা বলছো কেন নূর ভাইয়া? আই ডোন্ট নো, বাট জানতে মন চাইল। তোমাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারবো না, মরে যাব। নূর মলিন হেসে চাঁদনিকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। চাঁদনি কিছুক্ষণ থম মেরে থেকে চুলটা হাতে খোপা করে আবারও নিচে নেমে গেল। নূরের এমন হেয়ালি কথা চাঁদনির মাথায় ঢুকেনি, তবে বুকটা আচমকাই ধক করে উঠেছে। চাঁদনি ব্যাপারটাকে মুচকি হেসে উড়িয়ে দিয়ে কিচেনে চলে গেল। প্রায় 15 মিনিট পর নূর ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়ে ঠিকঠাকভাবে রেডি হয়ে সোজা নিচে চলে গেল। নিচে গিয়েই নূর অবাক হয়ে গেল। সামিয়া আহমেদ আর জামান আহমেদ ড্রয়িং রুমের সোফায় বসে বাড়ির মুরব্বীদের সাথে কথা বলছে। চাঁদনি আর সোহানি জামান আহমেদের দুই পাশে বসে খুব হাসাহাসি করছে। বাড়ির সবাই ওনাদের ঘিরে রেখেছে। জামান আহমেদ হাবিব আবরারকে উদ্দেশ্য করে বলছে, আপনাদের একটা খবর দিতে সাত সকালে চলে এলাম। নীলা গতকাল বলল আগামী শুক্রবার নাকি আইমনের বিয়ের ডেট ফিক্সড করবে।
আজ হয়তো লাবিবাদের বাসায় যাবে, লাবিবার পরিবারের সাথে পাকা কথা বলতে। তাছাড়া মেয়ে দুটোকে খুব মিস করছিলাম, তাই মর্নিং ওয়াক করতে করতে চলে এলাম। হাবিব আবরার এক গাল হেসে বলল, খুব ভালো করেছো জামান, প্রতিদিন এভাবে চলে আসবে। কত ভালো লাগে বলো তো সবাই একসাথে হলে। এখন কথা হলো, আমরা তো ভাবছিলাম সামনের শুক্রবারে মাহিন আর মিহার বিয়ের ডেট ফালানোর। কেন এত তাড়াহুড়ো করছি তোমরা তো সবটাই জানো। জামান আহমেদ কিছু বলতে যাবে এর আগেই নূর এসে সবার মাঝখানে দাঁড়িয়ে বলল, সব বিয়ে একসাথে লাগলো। সামনের শুক্রবারে সাদমান আর নাতাশারও বিয়ে, তোমাদের বলতে ভুলেই গিয়েছি। নূরের কথা শুনে উপস্থিত সবাই বেকুব হয়ে গেছে। চাঁদনি তো খুশিতে আটখানা। সাদমান ফাইনালি নাতাশাকে মেনে নিয়েছে, তবে বাড়ির মুরব্বীরা বেশ টেনশনে পড়ে গেছে। নূর কিছু একটা ভেবে জামান আহমেদ আর হাবিব আবরারকে উদ্দেশ্য করে বলল, আমি বলছিলাম কি, ধীর আর আইমনের বিয়েটা একসাথেই হয়ে যাক। ধরো শুক্রবারের আগে, কারণ দুজনেরই তারা আছে। মিহা ভাবি প্রেগনেন্ট, প্লাস নীলা আন্টি একা একা পরিবারের সব কাজ একা হাতে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। সারাদিন বাড়িতে একা একা থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। তাই আমি বলছিলাম কি যে ধীর আর আইমনের বিয়ের ডেটটা এগিয়ে দিয়ে ভালো হয়, তাহলে আমাদেরও সুবিধা হবে, সবগুলো বিয়েতে সমানভাবে অ্যাটেন্ড করতে পারবো। মিহা ভাবি আজ ওনার বাপের বাড়ি চলে যাক, লাবিবা তোর বাড়িতেই আছে। হলুদের দিন না হয় একটা হল বুক করে লাবিবা আর মিহা ভাবির সমস্ত বিয়ের প্রোগ্রাম ওইখানেই করা যাবে। আমরা দুই বর নিয়ে এই বাড়ি থেকে হলে চলে যাব, আর রিসেপশন না হয় যে যার বাড়িতে নিজেদের মতো করে করে নেবে। আই হোপ প্রস্তাবটা তোমাদের পছন্দ হবে। হাবিব আবরার কিছু একটা ভেবে বলল, তাহলে তো এক্ষুনি মিহার পরিবারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। দুই পরিবারই তো একটা প্রস্তুতি আছে। সাবরিনা আবরার হাবিব আবরারের সাথে তাল মিলিয়ে বলল, তাই করো। আজ থেকে অ্যারেঞ্জমেন্টে লেগে পড়তে হবে। আজ তো শনিবার, মঙ্গলবারে হলুদ অনুষ্ঠান, বুধবারে বিয়ে, বৃহস্পতিবারে রিসেপশন, আর শুক্রবারে সাদমানের বিয়ে। নোর ভালো আইডিয়া দিয়েছে। মাহিন মুখটা কালো করে বসে আছে, কারণ মিহা আজ বাপের বাড়ি চলে যাবে। মিহা তো প্রচণ্ড খুশি, অনেকদিন পর সে আজ বাপের বাড়ি যাবে। হাবিব আবরার মিহার পরিবারের কাছে বিয়ের ডেটটা জানিয়ে দিয়েছে, ওনারাও রাজি হয়ে গেছে। মাহিন অফিসে যাওয়ার সময় মিহাকে ওর বাড়ি পৌঁছে দেবে। কথাবার্তার পর্ব সেরে সবাই এবার ব্রেকফাস্টে মনোযোগ দিল। জামান আহমেদ আর সামিয়া আহমেদকে ব্রেকফাস্ট করানো ছাড়া কেউ যেতে দিচ্ছিল না, তাই ওরা বাধ্য হয়ে ব্রেকফাস্ট করতে বসেছে। প্রায় 20 মিনিট পর সবার ব্রেকফাস্ট শেষ হলো। মিয়া ব্রেকফাস্ট টেবিল ছেড়ে উঠে তাড়াতাড়ি রুমে চলে গেল লাগেজ গোছাতে। মিহার পিছু পিছু মাহিনও চলে গেছে রুমে। রুমে ঢুকেই মাহিন রুমে দরজাটা আটকে দিল। মিহা খুব মনোযোগ দিয়ে লাগেজ গোছাচ্ছে। মাহিন মন খারাপ করে পেছন থেকে মিহাকে ছড়িয়ে ধরল। মিহা পিছু ঘুরে মাহিনের দিকে তাকালো। মাহিনের চোখে অলরেডি পানি চলে আসছে। মিহা কিছুটা পেরেশান হয়ে মাহিনের চোখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মাহিন, মন খারাপ কেন? তুমি যেও না মিহা, প্লিজ। যেতে হবে মাহিন, কিছু করার নেই। তুমি ওইখানে গেলে কেয়ারফুলি চলবে না মিহা, সারাক্ষণ দৌড়ঝাঁপের উপর থাকবে না। তোমাকে নিয়ে ভয় হয় আমার। প্রেগনেন্সির সময় অনেক সতর্ক থাকতে হয়। মিহা মাহিনকে টাইট করে জড়িয়ে ধরে বলল, আমি সতর্কই থাকবো মাহিন, তুমি চিন্তা করো না। আমাকে ছাড়া থাকতে তোমার কষ্ট হবে, তাই না? খুব 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 কষ্ট হবে। কয়েকটা দিনেরই তো ব্যাপার মাহিন, এরপর তো আবার ফিরে আসবো। আমি পারবো না থাকতে। আমরা সারাক্ষণ ভিডিও কলে কথা বলবো, কেমন? মন ভরবে না আমার। ছেলে মানুষই করো না মাহিন, 4-5 দিন এভাবেই কেটে যাবে। মাহিন মিয়াকে ছেড়ে দিয়ে আচমকাই মিহা ঠোঁটচোরা আঁকড়ে ধরল। মিয়া মাহিনকে টাইট করে জড়িয়ে ধরল। আপাতত মাহিন যা চাইছে তা করতে দেওয়াটাই বেটার। মাহিনকে ঘাটালে আবার সে আপসেট হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর মাহিন মিহার ঠোঁট ছেড়ে মিহার ঠোঁটগুলো মুছে দিয়ে মিহার কপালে চুমু খেয়ে বলল, সাবধানে হাঁটাচলা করবে, কিছুক্ষণ পর পর ফ্রুটস খাবে। কিছু খেতে মন চাইলে আমাকে কল করে বলবে, আমি ওই বাড়ি নিয়ে যাব। টাইমলি বেশি বেশি করে খাবার খাবে, সারাক্ষণ আমার সাথে ফোনে কথা বলবে। ব্যাস এটুকুই। মিহা মাহিনের ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, তুমিও নিজের খেয়াল রেখো মাহিন, চলো তাহলে। চোখের ভাসমান জলগুলো মুছে মাহিন বেডের উপর থেকে লাগেজটা নিয়ে মিহার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। মাহিন বের হওয়ার সাথে সাথে বাড়ির সব পুরুষরা অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। চাঁদনির আম্মু আব্বু ব্রেকফাস্ট করেই ওনাদের বাড়ি ফিরে গেছে। নূর বাড়ি থেকে বের হওয়ার সময় চাঁদনির কানে কানে পিল খাওয়ার কথাটা বলে গেছে। চাঁদনি মাথাটা নাড়িয়ে হ্যাঁও জানিয়েছে। মাহিন মিয়াকে নিয়ে আরেকটা গাড়ি করে বের হয়ে গেছে।
নূর, নীর, হাবিব আবরার আর আফতাব চৌধুরী এক গাড়িতে করেই অফিসে যাচ্ছে। চাঁদনি রুমে ঢুকে ওই দিনের মতোই পিলটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। এর মাঝেই সোহানি রুমে ঢুকলো। অবশ্য সোহানি চাঁদনির কারসাজি কিছুই দেখেনি। সোহানি ধপ করে চাঁদনির বেডের উপরে বসলো। চাঁদনি সোহানির পাশে বসে মুচকি হেসে বলল, আচ্ছা আপু, তোর বেবির কত মাস চলছে? মাত্র 1 মাসে পড়ল। আর মিহাপুর? মিহার এখনো মাস হয়নি। এমা, তাহলে ওরা দুজন সেম এজের হবেই তো। আচ্ছা শোন না চাঁদ, আমি ভাবছি আজ বাড়িতে যাব, 2 দিন আম্মু আব্বুর কাছে থেকে আসবো। তুই যাবে আমার সাথে? চাঁদনি মুখটা কালো করে বলল, নূর ভাই আমাকে জীবনেও দেবে না। একদিনের জন্যই থাকতে দেয় না, আর কিনা 2 দিন। নিরো সেম, আমাকেও যেতে দেবে না। মিহা তো কি সুন্দর বাপের বাড়ি চলে গেল। অবশ্য ঘটা করে বিয়ে করবে বলে ধীর মিহাকে ছেড়েছে, না হয় মিহারও আমাদের মতো অবস্থা হতো। ঠিক বলেছিস আপু, 3টা ভাই সেম। মিহাকে ছাড়া কেমন ছাড়া ছাড়া লাগছে, মেয়েটাকে বড্ড মিস করছি। আমারও খুব খারাপ লাগছে আপু, মিহা আপু থাকলে আমাদের দলটা আরো ভারী থাকতো। আচ্ছা চল নিচে যাই, আমাদের 2 মাই হয়তো একা একা বসে আছে। চাঁদনি এক গাল হেসে বলল, চল। দুজনেই নিচে চলে গেল। জামান আহমেদ মিসেস নীলার সাথে কথা বলে লাবিবার পরিবারের সাথে আজই বিয়ের পাকা কথা বলতে বলে দিয়েছে। মিসেস নীলা খুশিতে গদগদ হয়ে লাবিবার পরিবারের সাথে ফোনে কথা বলে নিয়েছে। লাবিবার পরিবারও রাজি মিসেস নীলার প্রস্তাবে। মাহিনা রায়মনের বিয়ে নূরদের বাড়ি থেকেই হবে। মঙ্গলবার থেকে 4 পরিবারই বিয়ের কাজে লেগে পড়বে। এভাবেই বিয়ের আমেজে কেটে গেল 2 দিন। এই 2 দিনে নূর রোজ রাতে বাড়ি ফিরে পিলের পাতাটা আগে চেক করেছে। প্রতিদিনই নূর পিলের পাতা থেকে পিল ছাড়ানো দেখেছে। খুব খুশি হয়ে নূর চাঁদনিকে প্রতি রাতে অনেক আদর করেছে। নূরের রোমান্সের জ্বালায় চাঁদনি ছাড়খাড় হয়ে যাচ্ছে। মিয়া অতিষ্ঠ মাহিনের ভিডিও কলের জ্বালায় সারা দিন ফোন একটা মুখের কাছে ধরে রাখতে হয়েছে। মাহিনের যেন এতেও শান্তি হতো না। লাবিবা আর আয়মন এই 2 দিনে আরও বেশি কাছাকাছি চলে এসেছে। আয়মন আজ ঢাকা থেকে ফিরেছে, বিয়ে বলে কথা। লাবিবা শুধু প্রহর গুনছে কখন পুরোপুরি আয়মনের হবে। চাঁদনি এই 2 দিনে ফোন করে করে লাবিবার মাথা খেয়ে নিয়েছে। নানাভাবে লাবিবাকে লজ্জা দিয়েছে, সাথে অবশ্য জায়মাও ছিল। মিনা তো সুযোগ পেলেই শুধু জায়মার হাত চেপে ধরত। মিনারও বেশ জ্বালিয়েছে জায়মাকে। আজ মঙ্গলবার। আয়মনের পরিবার, জায়মার পরিবার সকাল সকালে এসে নূরদের বাড়িতে হাজির হয়ে গেছে। সাথে চাঁদনির পরিবারও আছে। 3 দিনের জন্য সবার অফিস যাওয়া বন্ধ, বিয়ের কাজ সামলাতে হবে। তাই সকালে ব্রেকফাস্ট সেরেই সবাই কাজে লেগে পড়েছে। বাড়ির ছেলেরা প্যান্ডেলের কাজ সামলাচ্ছে, বাড়ির মেয়েরা বাড়ির ভেতরের কাজ করছে। সাদমান আর নাতাশা আসেনি, 2 দিন পর ওদের নিজেরই বিয়ে। তবে আগামীকাল ওরা আসবে আয়মনের বিয়েতে। আস্তে আস্তে গেস্ট আসাও শুরু করেছে। ওদিকে মিহার পরিবার আর লাবিবার পরিবার মিলে বড় একটা হল বুক করে নিয়েছে। সন্ধ্যায় ওরা হলে চলে যাবে। দুজনের হলুদের অনুষ্ঠান ওইখানেই হবে। কাজে কাজেই সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত ঘনিয়ে এলো। ঘড়িতে রাত 8টা। মাহিনা রায়মনকে হলুদ পরানো হবে। হলুদের স্টেজ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাড়ির সব পুরুষ মহিলারা হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরেছে। এক এক করে সবাই মাহিনা রায়মনকে হলুদ পরানো শেষ করলো। চাঁদনি আয়মনকে হলুদ মাখিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। আয়মনও চাঁদনিকে ভূত বানিয়ে দিয়েছে। হই হুল্লোড়ে প্রায় 3 ঘন্টা কেটে গেল। রাত 11টা ঘড়িতে হলুদের প্রোগ্রাম শেষ করে যে যার রুমে চলে গেল। ওইদিকে লাবিবা আর মিহারও হলুদ পরানো শেষ হয়ে গেছে। ওরাও রুমে গিয়ে কাপড় পাল্টে শুয়ে পড়েছে। ভিডিও কলে অবশ্য মাহিন আর আয়মন ওদের পার্টনারদের চোখ ভরে দেখে নিয়েছে। চাঁদনি ফ্রেশ হয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নূর চাঁদনিকে চাপটে ধরে ঘুমিয়ে পড়ল। আজ নূর চাঁদনিকে জ্বালায়নি। সকাল থেকেই সবার বেশ ঢকল গেছে। পরের দিন বিয়ে বাড়ি বলে কথা, পুরো বাড়ি জুড়ে রমরমা ভাব। নূর কিছুতেই চাঁদনিকে বিছানা ছেড়ে উঠতে দিচ্ছে না, এমনকি সে নিজেও উঠছে না। চাঁদনিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। চাঁদনি বেশ মোচড়ামুচড়ি করছে নূরের থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু কিছুতেই বেড়ে উঠছে না। নূর কপাল কুঁচকে ডুলু ডুলু কণ্ঠে চাঁদনির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এত নড়াচড়া করছো কেন? নড়াচড়া করবো না তো কি করবো? দেখছো পুরো বাড়িতে কাজ পড়ে আছে, গেস্টরা গিজ গিজ করছে, এরপরেও এমন অসভ্যতামি করছো। এতক্ষণ পর্যন্ত বিছানায় থাকলে কাজগুলো কে করবে? যাদের বিয়ে তারা কাজ করবে, আমরা শুধু এনজয় করব। হ্যাঁ, দেখ বিরক্ত লাগছে, ছাড়ো তো আমায়। নূর চাঁদনিকে আরো টাইট করে জড়িয়ে ধরে বলল, কোনো ছাড়াছাড়ি হবে না, চুপচাপ শুয়ে থাকো। চাঁদনির আগে ফুসফুস করতে করতে নূরের নিচে ঠোঁটে কুরুশ করে একটা কামড় বসিয়ে দিল। নূর বাঁকা হেসে চাঁদনির উপরে উঠে চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে তুলল। চাঁদনি মনে মনে বেশ বিরক্ত। নূরের টর্চারে সে হাঁপিয়ে উঠছে।
প্রায় অনেকক্ষণ পর নূর চাঁদনির ঠোঁটছড়া ছেড়ে বিছানা থেকে উঠে পড়ল। চাঁদনিও তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ল। নূর জানলার পর্দাটা সরিয়ে পিছন ঘুরে চাঁদনি থেকে তাকিয়ে বলল, চাঁদ, ঔষধগুলো ঠিকঠাক খাচ্ছ তো? চাঁদনি কিছুটা থতমত খেয়ে বলল, রোজ সকালেই তো খাই, একটু পর ব্রেকফাস্ট করে আরেকটা খেয়ে নিব। আচ্ছা, মনে করে খেয়ে নিও, হ্যাঁ? একদম অবহেলা করা যাবে না। কথাগুলো বলেই নূর ওয়াশরুমে ঢুকে গেল। চাঁদনি বড় একটা স্বস্তির শ্বাস ফেলে মনে মনে বিড়বিড় করে বলল, ও গড, জোর বাঁচা বেঁচে গেলাম। আমি ভেবেছিলাম নূর ভাই আমার চালাকি ধরে ফেলেছে, কিন্তু না, নূর ভাইয়া জাস্ট বাজিয়ে দেখেছে আমি পিলগুলো ঠিকঠাকভাবে খাচ্ছি কিনা। কথাগুলো বলেই চাঁদনি বিছানা গুছিয়ে রুম থেকে বের হয়ে বাড়ির অন্য ওয়াশরুমে চলে গেল। প্রায় 15 মিনিট পর নূর ওয়াশরুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। ব্রেকফাস্ট টেবিলে বাড়ির মেম্বার প্লাস গেস্টরা নাস্তার জন্য বসে আছে। বাড়ির মহিলারা সার্ভ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছে। ওদের সাথে নূর গিয়ে জয়েন করলো। চাঁদনিকে নাস্তার প্লেট এগিয়ে দিচ্ছে নূর, আর চাঁদনি মেহমানদের সার্ভ করছে। নূরকে পেয়ে চাঁদনি একটু হাফ ছেড়ে বাঁচল। মাহিন আর আয়মন ঘুম থেকে উঠে ওদের ওয়াইফদের সাথে কথা বলতে ব্যস্ত। মাঝখান থেকে নূর আর নীরের 12টা বাজছে। ঘড়িতে 11টা বেজে 30 মিনিট। বাড়ির মহিলারা এবার কাজ গুছিয়ে সাজগোজের জন্য ব্যস্ত হয়ে পড়ল। চাঁদনি সাবান নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। নূর রুমে ঢুকে বিছানায় গায়ে এলিয়ে দিল। আচমকায় নূর কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে আলমারির ড্রয়ার থেকে টাকা নিয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। গার্ডেনে পার্ক করা বাইকটাতে বসে নূর কোথাও একটা ছুটে চলল। প্রায় 15 মিনিট পর নূর শপিং মলের সামনে বাইকটা পার্ক করলো। বাইক থেকে নেমে শপিং মলে ঢুকে নূর মেয়েদের কসমেটিক্স কর্নারে চলে গেল। ওইখান থেকে একটা হেয়ার ড্রায়ার নিয়ে নূর আবারও বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 15 মিনিট পর নূর বাড়িতে পৌঁছে ডিরেক্টলি রুমে ঢুকে গেল। চাঁদনি মাত্র সাবান নিয়ে বের হয়েছে। চুল থেকে টপটপ করে পানি পড়ছে। টাওয়াল দিয়ে চুলগুলো ঝাড়ছেও না সে। নূর বেশ হাঁপিয়ে চাঁদনির মুখোমুখি দাঁড়ালো। চাঁদনি নূরের চোখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে নূর ভাইয়া, এভাবে হাঁপাচ্ছ কেন? নূর হেয়ার ড্রায়ারটা চাঁদনির হাতে গুজে দিয়ে বলল, চুলটা তাড়াতাড়ি ড্রাই করো, ঠান্ডা লেগে যাবে তোমার। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, সামান্য ঠান্ডা লাগলেও কিন্তু আমি বকা দিব, হ্যাঁ? চাঁদনি হেয়ার ড্রায়ারটা ড্রেসিং টেবিলের উপরে রেখে নূরকে টাইট করে চড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, নূর ভাইয়া, আজ তুমি আমায় সাজিয়ে দেবে, তুমি না খুব সুন্দর সাজাতে পারো। নূর চাঁদনির মাথায় চুমু খেয়ে বলল, ওকে, সাজিয়ে দিব, আগে চুলটা শুকাও। চাঁদনি নূরকে ছেড়ে ড্রায়ার মেশিন দিয়ে চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়ল। নূর সাবান নিতে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 15 মিনিট পর নূর ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো চাঁদনি জাস্ট ব্লাউজ পেরিঘর পরে বেডের উপরে বসে আছে, হাতে একটা ডার্ক ব্লু রঙের শাড়ি। নূর বেশ বুঝতে পেরেছে চাঁদনি শাড়িটা পরতে পারছে না। টাওয়াল দিয়ে চুল মুছে নূর চাঁদনির মুখোমুখি দাঁড়িয়ে চাঁদনির হাত থেকে শাড়িটা নিয়ে চাঁদনিকে দাঁড় করিয়ে দিল। চাঁদনি মুখটা ফুলিয়ে রেখেছে। নূর চাঁদনির কোমরে শাড়ি গুনছে আর বলছে, মন খারাপ করার কিছু নেই চাঁদ, আমি পরিয়ে দিচ্ছি তো। চাঁদনি মুচকি হাসলো। নূর এবার খুব মনোযোগ দিয়ে চাঁদনিকে শাড়িটা পরিয়ে দিয়ে হালকাভাবে চাঁদনিকে সাজিয়ে দিল। যতটা সাজ সে ইউটিউব থেকে শিখেছিল ঠিক ততটাই সাজিয়েছে। এই হালকা সাজেই চাঁদনিকে অপরূপা লাগছে। সাজগোজের পর চাঁদনি এবার খোঁপা করতে ব্যস্ত হয়ে পড়ল। নূর গাজরা এনে রেখেছে, খোঁপায় গাজরা পরবে চাঁদনি। কাভার থেকে নূর নীল রঙের একটা পাঞ্জাবি বের করে পরে নিল। এই সাজগোজেই বেজে গেল দুপুর 1টা। সবাই রেডি হয়ে বাড়ির গার্ডেনে চলে এলো। হলের উদ্দেশ্যে গাড়ি ছাড়া হবে। মাহিন আর আয়মন লাল শেরওয়ানি পরে নূরের পাশে দাঁড়িয়ে আছে। পাশে সাদমান আর নাতাশাও আছে। বরদের গাড়িতে বসবে মাহিন, আয়মন, নূর, নীর, চাঁদনি আর সোহানি। জাইমা, মিনার, সাব্বির, সাদমান, নাতাশা অন্য একটা গাড়িতে বসবে। বাকি 5টা গাড়িতে বাড়ির অন্যান্য মেম্বার আর গেস্টরা বসবে। সবাই এবার এক এক করে গাড়িতে উঠে পড়ল। গাড়ি এবার শো বেগে হলের উদ্দেশ্যে ছাড়া হলো। প্রায় আধ ঘন্টা পর সব গাড়ি দল বেঁধে হলের সামনে এসে দাঁড়ালো। মিহা আর লাবিবার বাড়ির মুরব্বীরা এসে হাসি মুখে সবাইকে হলে ঢুকিয়ে নিল। চাঁদনি, সোহানি, জাইমা, নাতাশা হলে ঢুকেই লাবিবা আর মিহার কাছে চলে গেল। ওদের দুইজনকে স্টেজের সোফায় বসিয়ে রাখা হয়েছে। বউ সাজে ওদের দুইজনকে দারুণ লাগছে। মাহিনার আয়মনকে নিয়ে লাবিবা আর মিহার পাশে সোফায় বসানো হলো। নূর মাহিনের পেছনে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে চাঁদনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনি খুব হাসছে মিহা লাবিবার সাথে। কাজী সাহেব চলে এসেছে বিয়ে পড়াতে। নির্দিষ্ট রিচুয়াল অনুযায়ী কাজী সাহেব 20 মিনিটের মধ্যেই 2 জোড়া বিয়ে কমপ্লিট করে ফেললো। সবাই বেশ খুশি। এবার এলো খাওয়া দাওয়ার পালা। 4 পরিবারের সদস্যরা একটা বড় টেবিলে বসে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। বিকেল 5টা। এবার ঘনিয়ে এলো বিদায়ের পালা। মিহার লাবিবাকে বিদায় দিতে হবে। লাবিবার আম্মু আর মিহার আম্মু বেশ কান্নাকাটি জুড়ে দিয়েছে। মিহার লাবিবাও কাঁদছে। এমন লাবিবাকে নিয়ে ওদের নিজেদের বাড়ি চলে যাবে, আর মাহিন মিহাকে নিয়ে নিজের বাড়ি। সবাই এবার 2 ভাগ হয়ে যাবে।
আয়মন আর দেরি না করে লাবিবাকে কোলে করে গাড়িতে উঠিয়ে নিল। আয়মনের পরিবারের সবাই পেছনে দুটো গাড়িতে উঠে পড়ল। বিদায় পর্ব শেষে বউ নিয়ে যে যার বাড়ি পৌঁছে গেল। মাহিনও মিহাকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিল। এক এক করে সবাই গাড়িতে উঠে নিজেদের বাড়ি পৌঁছে গেল। ঘড়িতে রাত 9টা। মাহিন আর মিহা নিজেদের রুমে বসে আছে। মিহার দিকে তাকিয়ে মাহিন বাঁকা হেসে মিহাকে নিয়ে শুয়ে পড়ল। মাহিন মিহার ঠোঁটে কিছুক্ষণ চুমু খেয়ে ঘোর লাগা কণ্ঠে মিহার দিকে তাকিয়ে বলল, মিহা, কাল তুমি ওই বাড়িতে যাবে না। আমি তোমাকে যেতে দেব না। তোমাকে আমি এক মুহূর্তের জন্য ছাড়বো না, ওকে? মিহা অসহায় দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে বলল। একদিন থেকে চলে আসবো প্লিজ মাহিন। মাহিন কড়া কণ্ঠে বলল, না মানে না, আমি যা বলেছি তাই হবে। মিহা মুখটা ফুলিয়ে বলল, ওকে যাব না, হ্যাপি তো? মাহিন মৃদু হেসে মিহাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। নূর আর চাঁদনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। নূর ঘুমাতে চাচ্ছে, কিন্তু চাঁদনি বারবার নূরের ঠোঁটে চুমু খেয়ে নূরের ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে। এক পর্যায়ে নূর বিরক্ত হয়ে খুটুস করে চাঁদনি ঠোঁটে কামড় বসিয়ে দিল। চাঁদনি ঠোঁট ধরে যেই না ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে যাবে, এর আগেই নূর চাঁদনির গলায় মুখ ডুবিয়ে দিল। চাঁদনির কান্না ভুলে মুচকি হেসে নূরকে আঁকড়ে ধরল। নূর চাঁদনির গলায় চুমু খাচ্ছে আর বলছে, আজ আমার চাঁদ বেশ রোমান্টিক মোডে আছে দেখছি। চাঁদনি লাজুক হেসে বলল, আমি অনেক আদর চাই নূর ভাইয়া। এত আদর দিয়ে কি হবে? মা হব। নূর কিছুটা সিরিয়াস হয়ে বলল, ওষুধ খেলে মা হওয়া যায় না, হ্যাঁ? 2 বছর পর ওষুধ অফ করে দিলেই তুমি মা হবে। তাই বলে তুমি এখন আমায় আদর করবে না? নূর বাঁকা হেসে বলল। আচ্ছা, এক্ষুনি করছি। আচমকা চাঁদনি হাত দিয়ে নূরকে থামিয়ে দিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, আগে একটা গান শোনাও নূর ভাইয়া, খুব ইচ্ছে করছে তোমার গলায় একটা গান শুনতে। এক্ষুনি গাইতে হবে? এক্ষুনি প্লিজ, না করো না। নূর গলাটা হালকা ঝেড়ে চাঁদনির কানের কাছে গুনগুন করে গান ধরল। এতটুকু গেয়েই নূর থেমে গেল। চাঁদনি মুগ্ধ হয়ে নূরের দিকে তাকিয়ে আছে। বাঁকা হেসে নূর আবার চাঁদনিকে নিজের করতে ব্যস্ত হয়ে পড়ল। চাঁদনি মুচকি হেসে মনে মনে বিড়বিড় করে বলল, আমি এই বছরই মা হব নূর ভাইয়া, তাই তোমার আদর বেশি বেশি করে চাইছি। রাত 10টা। এমন আর লাবিবাকে মাত্র রুমে দেওয়া হয়েছে। লাবিবা বেডের উপরে গোল হয়ে বসে আছে। এমন ধপ করে বেডের উপরে বসে লাবিবার মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দিল। লাবিবা লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে। এমন একটু ঝুঁকে লাবিবার কানে ফিসফিসিয়ে বলল, লজ্জা কাটিয়ে নিন ম্যাম, একটু পর কিন্তু আপনি পুরোপুরি আমারই হবেন। লাবিবার লজ্জাটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। সে 2 হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। এমন ধাক্কা দিয়ে লাবিবাকে বেডের উপরে শুয়ে দিল। লাবিবা বড় বড় চোখ করে এমনের দিকে তাকিয়ে আছে। এমন শেরওয়ানিটা খুলে লাবিবার উপরে উঠে গেল। ভাগায় হেসে এমন লাবিবা ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। লাবিবা মুচকে হেসে এমনকে টাইট করে জড়িয়ে ধরল। দুজনই ভালোবাসায় হারিয়ে গেল। পরের দিন সকাল 9টা। নূরদের বাড়ির সবাই আজ অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে। দুপুরে রিসেপশন, ঘরোয়াভাবেই রিসেপশনটা করা হয়েছে, তাই এত তাড়াহুড়ো নেই। রান্নাবান্নার কাজ বাবুর্চিরা সামলাবে। চাঁদনি ঘুম থেকে উঠেই শাওয়া নিয়ে নিচে চলে গেল। নিচে মিহা আর সোহানিও আছে। আজ মিহার বাপের বাড়ির অনেকেই আসবে, তাই মিহা বেশ খুশি। নূর, মাহিন, নীর ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে টেবিলে চলে এসেছে। ব্রেকফাস্ট সেরে সবাই আবারও বিভিন্ন কাজে লেগে পড়ল। আয়মন আর লাবিবা এখনও দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আজ ঘরোয়াভাবে আয়মন আর লাবিবার রিসেপশনও হবে, তাই বিশেষ কাজ নেই। লাবিবা ঘুম থেকে উঠে আয়মনের থেকে নিজেকে ছাড়িয়ে শাওয়া নিয়ে নিচে চলে গেছে। বাড়ির কয়েকজন গেস্ট লাবিবাকে দেখছে আর প্রশংসা করছে। চাঁদনির আম্মু আব্বু আয়মনদের বাড়িতেই আছে। আজ রাতেই ওনারা বাড়ি ফিরে যাবে। দুপুর 2টা। মিহাকে হালকা সাজিয়ে বাড়ির ড্রয়িং রুমে বসিয়ে দেওয়া হয়েছে। মিহার বাপের বাড়ি থেকে মিহার আব্বু আম্মু সহ হাতে গোনা 5-6 জন লোক এসেছে। মিহাকে ওনারা ঘিরে রেখেছে। চাঁদনি আর সোহানি অতিথি আপ্যায়নে ব্যস্ত। নূর আর নীরও ওদের হেল্প করছে। কায়রা আর সাইমা মিনারের সাথে সোফায় বসে বসে কথা বলছে। কায়রা নানাভাবে মিনার আর সাইমাকে খ্যাপাচ্ছে। মিনার বেশ মজা নিচ্ছে, তবে সাইমা দারুণ লজ্জা পাচ্ছে। সাবরিনা আবরার আর সেলিনা চৌধুরী মিহার বাপের বাড়ির লোকজনদেরকে টেনে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। খাওয়ার মাঝেই মাহিন মিহার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু আব্বু, মিহা আজ আপনাদের সাথে যাবে না। আম্মু, ও যেতে পারবো না, কাল আমাদের আরেকটা বিয়ের প্রোগ্রাম আছে, নূরের ফ্রেন্ডের বিয়ে, ওইখানে যেতে হবে। অন্য একদিন আমি মিহাকে নিয়ে আপনাদের বাড়িতে দিয়ে আসবো। একদিন থেকে পরের দিন চলে আসবে। মিহার আব্বু আম্মু খানিকটা মন খারাপ করে হাসি মুখে মাহিনের প্রস্তাবটা মেনে নিল। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ কথাবার্তা বলে বিকেলের পরে মিহার পরিবারের সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ওদিকে লাবিবা আর এমন রওনা হয়ে গেল লাবিবাদের বাড়ি।
2 দিন লাবিবাদের বাড়ি থেকে এরপর আয়মন আর লাবিবা বাড়ি ফিরবে। ওই বাড়ি থেকেই আয়মন আর লাবিবা সালমান আর নাতাশার হলুদের প্রোগ্রামে যাবে। সালমান আর নাতাশার পরিবার মিলে বড় একটা হল বুক করে নিয়েছে। ওদের দুজনের বিয়ের অনুষ্ঠান ওইখানেই হবে। সন্ধে 7টা। সালমান আর নাতাশা নূরকে কল দিয়ে জ্বালিয়ে ফেলছে ওদের হলুদ অনুষ্ঠানে যাওয়ার জন্য। নূরও রাজি, বাট চাঁদনি রাজি হচ্ছে না। ওর শরীরটা আচমকাই খারাপ হয়ে গেছে। 3 দিনের ঢকলে সে অসুস্থ হয়ে পড়েছে। তাই সন্ধ্যা ধরেই চাঁদনি শুয়ে আছে। মিয়া আর সোহানি রাতের বেলায় বাড়ি থেকে বের হবে না, কজ ওরা দুজনেই প্রেগনেন্ট। নূর চাঁদনির বাসায় বসে ল্যাপটপে কাজ করছে। চাঁদনি যাবে না বলে ওরও যাওয়ার মুড নেই। চাঁদনি অনেকক্ষণ ধরে নূরকে ঠেলছে হলুদে যাওয়ার জন্য। নূর নারাজ চাঁদনিকে ছাড়া যেতে। ওইদিকে হিমেল, মুনতাহা, আয়মন, লাবিবা হলে এসে উপস্থিত। নূরকে কল করে ওরাও জ্বালিয়ে ফেলছে। দুদিকে চাপ সে নিতে পারছে না। একদিকে চাঁদনি নূরকে ঠেলছে, অন্যদিকে আয়মন আর হিমেলের কল। সব মিলে নূর অতিষ্ঠ হয়ে চাঁদনিকে রেখেই হলুদের প্রোগ্রামে চলে গেল। নূর যাওয়ার সাথে সাথে চাঁদনি বেড়ে শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। রাত 12টা। নূর হলুদের প্রোগ্রাম সেরে বাড়িতে ফিরেছে। পুরো গায়ে নূরের হলুদ মাখামাখি। রুমের দরজা খুলে নূর চাঁদনির পাশে বসলো। চাঁদনি সোজা হয়ে ঘুমিয়ে আছে। নূর কিছুক্ষণ চাঁদনির মুখটা দিকে তাকিয়ে আচমকাই 2 ফোঁটা চোখের জল ছেড়ে দিল। জলগুলো চাঁদনির ঠোঁটে এসে পড়ল। কিছুটা ঠান্ডা অনুভূতি পেয়ে চাঁদনি চোখ খুলে তাকালো। নূরের চোখে পানি দেখে চাঁদনি হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে নূরের গালে হাত দিয়ে বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে নূর, তুমি কাঁদছো কেন? নূর চাঁদনির চোখের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, চাঁদ, আমাকে 3 মাসের জন্য আমেরিকা যেতে হবে। চাঁদ পাখি, আমাকে 3 মাসের জন্য আমেরিকা যেতে হবে। চাঁদনি ছলছল চোখে নূরের দিকে তাকিয়ে আছে। চোখের পলকও ফেলছে না। চাঁদনি ঠিক মেনে নিতে পারছে না নূরের মুভ অনের কথাটা। নূরের গাল থেকে হাত ছড়িয়ে চাঁদনি কম্বল দিয়ে পুরো শরীর ঢেকে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। কম্বল আঁকড়ে ধরে চাঁদনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চাঁদনি নীরব আর্তনাদ নূরের মনকে নাড়িয়ে দিচ্ছে। নূর বেশ বুঝতে পেরেছে চাঁদনি নীরবে কাঁদছে নূরের অগোচরে। নূরও কম্বল টেনে চাঁদনিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নূরকে পেয়ে চাঁদনির কান্নার গভীরতা যেন আরো 3 গুণ বেড়ে গেল। নূরকে টাইট করে জড়িয়ে ধরে চাঁদনি হেঁচকি তুলে কাঁদছে। নূরও নিজেকে সামলে রাখতে পারছে না, চাঁদনিকে চাপটে ধরে কাঁদছে। এক পর্যায়ে চাঁদনি কান্না থামিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে নূরকে উদ্দেশ্য করে বলল, কেন যাবে আমেরিকা? অফিসের কাজে। তুমি না গেলে হয় না? আসলে আমি চেয়েছিলাম না যেতে, কিন্তু কোম্পানির চুক্তি অনুযায়ী যে কোনো 2 জন অংশীদারকে আমেরিকা যেতে হবে। ওখানে বড় একটা ডিল ফাইনাল করতে হবে। 3 মাস ওনাদের সাথে একই অফিসে কাজ করতে হবে। আর আমাদের কাজে যদি ওনারা ইমপ্রেস হয়ে, তবে এই ডিলটা আমাদের হাতে পাবো আমরা। ইউ নো হোয়াট, এই ডিলটার উপরে আমাদের কোম্পানির পুরো ফিউচার ডিপেন্ড করে আছে। তো তোমার সাথে আর কে যাবে? ধীর। তোমার বদলে নির্ভয়া গেলে হয় না? নির্ভয়াকে এদিকটা সামলাতে হবে। আমি নির্ভয়ার মতো অতটা এক্সপার্ট না। অফিসের দিকটা আমি প্রপারলি সামলাতে পারবো না আসলে। চাঁদনি কেঁদে কেটে নূরকে ভাসিয়ে দিচ্ছে। নূর কিছুটা শান্ত হয়ে চাঁদনির কপালে চুমু খেয়ে বলল, শান্ত হো চাঁদ, কান্না থামো প্লিজ। দেখবে 3 মাস এমনি এমনি কেটে যাবে। আমরা রোজ ভিডিও কলে কথা বলবো। তুমি চাইলে আমি সারাক্ষণ তোমার সাথে কথা বলতে পারি, কাজের ফাঁকেও। দেশে ফিরে এই পচা কাজটা ছেড়ে দেব, ভার্সিটি জয়েন করব। তখন আর আমার চাঁদ পাখিকে কাঁদতে হবে না। বেশিরভাগ সময় আমি আমার চাঁদ পাখির সাথে কাটাতে পারবো। শপিংয়ে যাব, ঘুরতে যাব, ফুচকা খাবো, আইসক্রিম খাবো, আরও কত কি। তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ তাই না নূর? না চাঁদ, মনের কথাগুলো জাস্ট এক্সপ্লেইন করছি আমি। চাঁদনি নূরকে টাইট করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, ঠিক এইভাবে ধরে রাখবো। তুমি চলে গেলে আমি খুব একা হয়ে যাব, কষ্ট হবে আমার, খুব কান্না পাবে। নূর চোখের জলগুলো আড়াল করে শান্ত স্বরে চাঁদনিকে বলল, কষ্ট আমারও হবে, আমিও খুব কাঁদবো, একা হয়ে যাব আমি। কিন্তু তুমি তো জানো আমি নিরুপায় চাঁদ, চাইলেও পারছি না তোমাকে না ছেড়ে যেতে। তাহলে আমিও তোমার সাথে যাবো নূর, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। না চাঁদ, ওখানে গিয়ে তুমি খুব বোর ফিল করবে, আর আমি সারাক্ষণ ধীরের সাথে অফিসে থাকবো। তুমি একা একা হাঁপিয়ে উঠবে। তাছাড়া যদি মিহা ভাবি যেত তাহলে না হয় তুমি যেতে। মিহাপু যাবে কি করে? মিহাপু তো প্রেগনেন্ট। হ্যাঁ তাই তো বলছি, তুমি এখানেই থাকো। আমরা সারাক্ষণ ভিডিও কলে কথা বলবো। তোমার জন্য অনেক গিফটস আর অনেক কিছু নিয়ে আসবো ওখান থেকে। দেখবে 3 মাস এমনিতেই চলে যাবে, আমরা কেউ টেরই পাবো না। চাঁদনি চোখের জল মুছছে আর বলছে, সত্যি তুমি আমার সাথে সারাদিন ভিডিও কলে কথা বলবে? হ্যাঁ চাঁদ, সত্যি। 3 মাস তোমাকে ছুতে পারবো না নূর, আমার খুব কষ্ট হবে।
আচমকাই নূর চাঁদনির উপরে উঠে চাঁদনি চোখের জলগুলো মুছে দিয়ে বলল, আমাকে এভাবে আটকে দেও না চাঁদ। দেখো তুমি তুমি এভাবে কষ্ট পেলে আমি আমি কোনোভাবেই খুশি মনে ওই দেশে যেতে পারবো না। সারাক্ষণ আপসেট থাকবো, মন মরা থাকবো, কাজে মন বসাতে পারবো না, খেতে পারবো না, ঘুম হবে না, একদম ডিপ্রেশনে চলে যাবো আমি। তখন যদি আবার হার্ট অ্যাটাক। আর কিছু বলতে পারল না নূর। এর আগেই চাঁদনি কাঁদতে কাঁদতে নূরের ঠোঁটচড়া আঁকড়ে ধরল। নূর চাঁদনির হাত দুটো চেপে ধরে চাঁদনির ঠোঁটে রুডলি কিস করতে লাগলো। নূর আবারও পাগলের মতো চাঁদনিকে নিজের করতে ব্যস্ত হয়ে পড়ল। দুজনই কষ্ট ভুলে সুখের সন্ধানে লেগে পড়ল। মাহিন মিহাকে বুকে নিয়ে শুয়ে আছে। মিহাও খুব কাঁদছে, মাহিন কাল চলে যাবে বলে। মাহিন মিহাকে সান্ত্বনা দিচ্ছে, মিহা কিছুতেই শুনছে না, কেঁদেই যাচ্ছে। এক পর্যায়ে মাহিন মিহাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। আদরই পারবে একমাত্র কষ্টটা ভোলাতে, তাই মাহিন মিহাকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। ভোর রাত 3টা, চাঁদনি নূরের বুকে শুয়ে আছে। দুজনে এখনো সজাগ, কারো চোখেই ঘুম নেই। চাঁদনি নূরের বুক থেকে মাথা তুলে নূরের দিকে তাকিয়ে বলল, আজই যেতে হবে নূর, কাল গেলে হয় না? না চাঁদ, আজই যেতে হবে। সকাল 10টার ফ্লাইট। সাদমানের বিয়েটাও অ্যাটেন্ড করতে পারবো না। আম সরি। তাহলে চলো, তোমার ব্যাগ প্যাক করে দিই। এখন ঘুমাও চাঁদ, সকালে উঠেও ব্যাগ প্যাক করা যাবে। ঘুম আসছে না নূর? নূর চাঁদনিকে বুকের সাথে চেপে ধরে চাঁদনির মাথায় বিলি কেটে বলল, নাও এবার ঘুমাও, সকাল 8টার আগে শাওয়ার নেবে না, ওকে? চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আস্তে আস্তে চাঁদনি চোখে ঘুম চলে এলো। নূর ঘুমাতে পারছে না, চোখে ঘুম ধরা দিচ্ছে না। চাঁদনিকে ছাড়া থাকতে হবে ভাবলেই নূরের চোখ থেকে ঘুম পালিয়ে যাচ্ছে। নূর চাঁদনির চেয়েও বেশি কষ্ট পাচ্ছে, কিন্তু বুঝতে যাচ্ছে না। এতে চাঁদনি আরও ভেঙে পড়বে, হয়তো নূরকে যেতেই দেবে না। নূর চাইছে না ওর যাত্রা পথে কোনো বাধা পড়ুক। সকাল 8টা। নূর অনেক আগেই শোয়া থেকে উঠে ব্যাগ গুছিয়ে নিয়েছে, এবার শুধু রেডি হওয়ার পালা। চাঁদনি এখনো ঘুমোচ্ছে। নূর চাঁদনিকে জাগায়নি। ওদিকে মিহা ঘুম থেকে উঠে মাহিনের ব্যাকপ্যাক করে দিচ্ছে। মাহিন ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। মিহা ব্যাকপ্যাক করছে আর কাঁদছে। পুরো বাড়িতে থমথমে ভাব, সবাই খুব আপসেট নূর আর মাহিনের আমেরিকা যাওয়া নিয়ে। প্রায় আধ ঘন্টা পর নূর চাঁদনিকে ডেকে দিল। চাঁদনি পিটপিট চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর মুচকি হেসে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি মুখটা কালো করে কম্বলটা গায়ে পেঁচিয়ে বেড ছেড়ে উঠে কাভার থেকে অ্যাশ কালারের একটা শাড়ি বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। কম্বলটা গা থেকে সরিয়ে চাঁদনি রুমের দিকে ছুঁড়ে মারল। নূর মাথায় হাত দিয়ে মাথাটা নিচু করেছে। নূর বেশ বুঝতে পেরেছে চাঁদনি এখনো মন খারাপ করে আছে। ওয়াশরুমে দরজা লাগিয়ে ঝর্ণা ছেড়ে চাঁদনি জোরে জোরে কান্না জুড়ে দিল। কাঁদতে কাঁদতে সে সবকিছু ভাসিয়ে দিচ্ছে। প্রায় 10 মিনিট পর কান্না থামিয়ে চাঁদনি ঠিকঠাকভাবে শাওয়ার নিয়ে শাড়িটা পরে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নূর ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। চাঁদনির ফোলা ফোলা চোখ দেখে নূর কিছুটা চেঁচিয়ে চাঁদনিকে 2 হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, কি চাইছো তুমি আমার থেকে? বলো কি চাইছো? আমাকে মারতে চাইছো তাই না? আমাকে মেরে শান্তি হবে? বলেছিলাম না 3 মাস পর চলে আসবো। 3টা মাস এমনি এমনি কেটে যাবে, এরপরও কেন কাঁদছো? অ্যাকচুয়ালি আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে। তুমি চাও আমি আবারও অ্যাটাক করে মরি, তাহলে তুমি একটা নতুন বর পাবে। আমি তো পুরনো হয়ে গেছি তাই না? তোমার নতুন লাগবে। হ্যাঁ? চাঁদনি হেঁচকি তুলে কেঁদে নূরকে জাপটে ধরে বলল, তোমার কিছু হয়ে গেলে আমিও মরে যাবো নূর। তুমি কখনো আমার কাছে পুরাতন হবে না। বৃদ্ধ বয়সেও তুমি আমার কাছে কুমারীই থাকবে। আমার নতুন কাউকে লাগবে না, আমার কেবল তোমাকেই লাগবে। তুমি হলেই আমার চলবে। আমি আর কাঁদবো না নূর, আর এক ফোঁটা চোখের জলও ফেলবো না। সবসময় হাসি খুশি থাকবো। তুমি তো 3 মাস পর আমার কাছে ফিরে আসবেই। এই 3 মাস না হয় ফোনে তোমার সাথে কথা বলে আর ভিডিও কলে তোমাকে দেখে কাটিয়ে দিব। তুমি নিজের যত্ন নিও নূর, আমার জন্য একদম টেনশন করবে না। ঠিকমতো খাওয়া দাওয়া করবে, ঘুমাবে আর মন দিয়ে কাজ করবে। আমিও ঠিকমতো খাওয়া দাওয়া করবো, কেমন? নূর চোখের পানিগুলো মুছে ভয়েসটাকে ঠিক করে মলিন হেসে বলল, হে তো আমার লক্ষ্মী বউ। আমি জানতাম আমার চাঁদ বুঝবে, সবসময় ফিল করবে আমি তোমার পাশাপাশি আছি। তোমাকে খাইয়ে দিচ্ছি, তোমাকে খুব আদর করছি, তোমার যত্ন নিচ্ছি, তোমাকে বকছি, শাসন করছি, চুল বেঁধে দিচ্ছি, সাজিয়েও দিচ্ছি, শাড়ি পরিয়ে দিচ্ছি। প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমাকে চোখে নিয়ে ঘুমাবে। ঘুম থেকে উঠে একটা প্রাপ্তির হাসি দিবে। আমি থাকবো তোমার পুরোটা হাসি জুড়ে। তোমার হাসিতে আমি প্রাণবন্ত হব। নূর কিছুটা থেমে কান্না জড়িত কণ্ঠে আবার বলল, নিজের খেয়াল রাখবে, কেমন? আমি আসছি। চাঁদনিকে ছেড়ে নূর বেডের উপর থেকে লাগেজটা হাতে নিয়ে রেডি হওয়া ছাড়াই চোখের জল নিয়ে রুম থেকে বের হয়ে সোজা বাড়ির গার্ডেনে গিয়ে গাড়িতে বসে পড়ল। মাহিনও রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ল। মিহা হাসি মুখে মাহিনকে বিদায় দিল। চাঁদনি রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে গাড়ির ভেতরে বসে থাকা নূরের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। নূর মাথাটা নিচু করে রেখেছে, কোথাও তাকাচ্ছে না।
গার্ডেনে দাঁড়িয়ে বাড়ির সবাই নূর আর মাহিনকে বিদায় দিচ্ছে। নূর কারো দিকে তাকাচ্ছে না, কেবল নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। প্রায় 5 মিনিট পর গাড়ি ছেড়ে দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাড়ির সবাই মন খারাপ করে বাড়ির ভেতরে ঢুকে গেল। চাঁদনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাঁটু ভাঁজ করে বসে কাঁদছে চাঁদনি। এই 3 মাসের দূরত্বটা চাঁদনি মানতে পারছে না। এভাবেই প্রায় 1 ঘন্টা কেটে গেল। সাবরিনা আবরার, সোহানি আর মিহা চাঁদনিকে অনেকবার ডেকে গেছে নিচে গিয়ে ব্রেকফাস্ট করার জন্য। চাঁদনি একটা টু শব্দও করেনি, কেবল কেঁদেই যাচ্ছে। চুল থেকে এখনো টাওয়ালটাও সরেনি চাঁদনি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ফ্লোরেই ঘুমিয়ে গেছে সে। নূর এয়ারপোর্ট পৌঁছে প্লেনে ওঠায় তোড়জোড় করছে। নূর কেমন চুপচাপ হয়ে গেছে, কোনো কথাই বলছে না, কেবল প্রয়োজন অনুযায়ী হাঁটছে। চাঁদনি থেকে নেওয়া 3 মাসের দূরত্ব নূরও মানতে পারছে না। মাহিন ব্যাপারটা বুঝে নিজেও চেপে গেছে। নূরের সাথে তেমন কথা বলছে না। মাহিনেরও মিহার জন্য বেশ মন খারাপ লাগছে। অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই নূর আর মাহিন প্লেনে উঠে পড়ল। দুজনেই সিটবেল্ট বেঁধে প্লেনের সিটে মাথা এলিয়ে দিল। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। চাঁদনি এখনো রুমে দরজা খুলে বের হয়নি। সে কিছুক্ষণ কাঁদছে তো কিছুক্ষণ ঘুমাচ্ছে। সন্ধ্যায় সোহানি অনেক বকা ছকা করে চাঁদনিকে রুম থেকে বের করেছে। নূর আর মাহিন এতক্ষণে আমেরিকা পৌঁছে রেস্ট নিচ্ছে। আমেরিকায় ওরা মাহিনদের বাড়িতে উঠেছে। ওই বাড়িটা এতদিন বদ্ধ অবস্থায় ছিল। নূর আর মাহিন মিলে একটা রুম পরিষ্কার করে এরপর রেস্ট নিচ্ছে। বাড়িতে ফোন করে খবরটা মাহিন সবাইকে জানিয়ে দিয়েছে। চাঁদনিকে কল করার সাহস জোগাতে পারছে না নূর। চাঁদনি কান্না করার আগেই নূর নিজেই কেঁদে দেবে। চাঁদনিকে আপাতত দুর্বল করতে চাইছে না নূর। চাঁদনিকে ডাইনিং টেবিলে বসে সোহানি খুব কড়া কড়া কথা বলে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। চাঁদনি চোখের জল ফেলছে আর খাচ্ছে। মিহাও মন মরা হয়ে বসে আছে। কাঁদতে কাঁদতে চাঁদনির চোখ দুটো ফুলে ঢোল হয়ে আছে। চাঁদনি ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছে না। চাঁদনির অবস্থা দেখে সাবরিনা আবরার কান্না চেপে রাখতে পারছে না, উনিও কাঁদছে। এভাবেই কেটে গেল প্রায় 15 দিন। নূর টাইমলি চাঁদনিকে কল করত। ভিডিও কলে কিছুক্ষণ পরপর চাঁদনিকে দেখে নিত। চাঁদনি খানিক স্বাভাবিক হয়ে গেছে এই 15 দিনে। এখন আর নূরের জন্য তেমন কান্নাকাটি করে না। মাহিনও বেশিরভাগ সময় মিহার সাথে ফোনে কথা বলে কাটিয়েছে। নূর আর মাহিন বেশ মিলেমিশে অফিসের কাজ হ্যান্ডেল করছে। 16 দিনের মাথায় ভোর রাতে হুট করেই চাঁদনির ঘুম ভেঙে যায়। প্রচণ্ড শরীর খারাপ লাগছে ওর। মাথাটা কেমন ঘোরাচ্ছে, অস্থির লাগছে, বমি বমি পাচ্ছে, গা গোলাচ্ছে। চাঁদনি আর দেরি না করে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে করতে কাহিল হয়ে পড়ছে। টানা 15 মিনিট পর চাঁদনির বমি থামে। কাঁপা কাঁপা হাতে চাঁদনি ট্যাপ ছেড়ে ফ্রেশ হয়ে হেলতে দুলতে বেডের উপরে বসলো। চাঁদনির শরীর যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। এই মাসে পিরিয়ডও মিস হয়েছে চাঁদনির। চাঁদনি নিচেকে কিছুটা শান্ত করে বিছানায় গা এলিয়ে দিল। নাক মুখ খিঁচে চাঁদনি ঘুমানোর চেষ্টা করছে। প্রায় 8 ঘন্টা চোখ বুজে রাখার পর চাঁদনির চোখ লেগে এলো। সকাল 9টা। চাঁদনি এখনও ঘুমোচ্ছে। ফোনের টিংটং টোনে চাঁদনির ঘুম ভাঙল। নূর কল করেছে। চাঁদনি তাড়াতাড়ি ফোনটা পিক করে ঢুলু ঢুলু কণ্ঠে বলল, হ্যালো। নূর অফিসে বসে কাজ করছিল। চাঁদনির কথা খুব মনে পড়ছিল, তাই আর দেরি না করে কল করে ফেলল। নূর মুচকি হেসে বলল, আমার চাঁদ পাখি এখনো ঘুমাচ্ছে? হুম। আচ্ছা ঘুমো, পরে কথা বলবো। না না, আমি ঘুমোচ্ছি না, ঘুম ভেঙে গেছে। প্লিজ তুমি কথা বলো। পরে কথা বলবো চাঁদ, আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এসো। ঠিক আছে, আমি আধ ঘন্টা পরেই কল দিচ্ছি। তুমি নাস্তা করেছো? হ্যাঁ চাঁদ পাখি অনেক আগেই করেছি। আচ্ছা রাখছি তাহলে। চাঁদনি কলটা কেটে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। সবাই অলরেডি ব্রেকফাস্ট করে রান্নার কাজে লেগে পড়েছে। চাঁদনি ডাইনিং টেবিলে বসে যেই না কেকের পিসটা মুখে নিতে যাবে, অমনি চাঁদনির বমি শুরু হয়ে গেল। কোনো খাবারের ঘ্রাণই সে নিতে পারছে না, উল্টা নিয়ে আসছে, কেবল ওয়াক ওয়াক করছে। সোহানি আর মিহা চাঁদনির পিঠে হাত বোলাচ্ছে, কিছুতেই ওর ওয়াক ওয়াক কমছে না। বেসিনে গিয়ে চাঁদনি অনেকক্ষণ বমি করে এরপর শান্ত হলো। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে চাঁদনি। সাবরিনা আবরার ব্যাপারটা সুবিধে লাগছে না। উনি চাঁদনির পাশে দাঁড়িয়ে চাঁদনির মাথায় হাত বুলিয়ে বললেন, চাঁদ, তোকে কিছু প্রশ্ন করেছি আমি, ঠিকঠাক উত্তর দিবি, ওকে? চাঁদনি মাথা নাড়ালো। সাবরিনা বেশ সিরিয়াস হয়ে বলল, নূরের সাথে তোর মেলামেশা হয়েছে? হুম। এই মাসে পিরিয়ড হয়েছে? না খালামণি। খাবারের ঘ্রাণ শুকতে পারছিস না, তাই তো? গা গোলাচ্ছে। সাবরিনা আবরার কিছু একটা ভেবে সোহানিকে উদ্দেশ্য করে বলল, সোহানি, তোর কাছে তো একটা প্রেগন্যান্সি স্টিক আছে, ওইটা একটু আন। সোহানি ধীর পায়ে হেঁটে রুম থেকে কিটটা এনে চাঁদনিকে বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। চাঁদনি ওয়াশরুমে ঢুকে সাবরিনা আবরারের কথা অনুযায়ী সব করে কিটটাতে চোখ বুলিয়ে দেখলো রেজাল্ট পজিটিভ এসেছে। খুশিতে চাঁদনি খিলখিল করে হাসছে। ওয়াশরুম থেকে বের হয়ে চাঁদনি সাবরিনা আবরারকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, খালামণি পজিটিভ এসছে, আমিও মা হতে চলেছি। সাবরিনা আবরার চোখে জল নিয়ে চাঁদনিকে ঝাঁকিয়ে বলল, চাঁদ, এইসব তুই কি বলছিস? নত্যকে বলেনি তোর দুর্বলতার কথা? চাঁদনি কপাল কুঁচকে বলল, কিসের দুর্বলতা খালামণি? তোর শারীরিক দুর্বলতা আছে চাঁদ, 2 বছর পর তুই রিকভার করবি।
এর আগে বেবি নিলে তোর লাইফ রিস্ক আছে। নূর তোকে পিল এনে দেয়নি? চাঁদনি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দিয়েছিল খালামণি, কিন্তু আমি খাইনি। আমার একটা ফুটফুটে বেবি লাগবে খালামণি, তুমি দেখে নিও খালামণি, আমার কিচ্ছু হবে না, আমার বেবিরও কিচ্ছু হবে না। আর কে বলেছে আমি শারীরিকভাবে দুর্বল? আমি দিব্যি আছি, আমি পারবো আমার বেবিকে সুস্থভাবে পৃথিবীতে আনতে। তোমরা নূর ভাইয়াকে এখন কিচ্ছু বলো না প্লিজ। নূর ভাইয়া ফিরে আসলে আমি বুঝিয়ে বলবো নূর ভাইয়াকে, নূর ভাইয়া ঠিক বুঝবে। আমি পাগলামি করতে দিব না নূর ভাইয়াকে, উল্টো নূর ভাইয়া খুশিতে পাগল হয়ে যাবে। তুই ঠিক করিস নে চাঁদ, নূর জানতে পারলে টোটালি ডিসপারেট হয়ে যাবে, রাগের মাথায় কি করে বসবে আই ডোন্ট নো। তখন কিন্তু আমরা নূরকে কিছুই বোঝাতে পারবো না, নূর যা ভালো মনে করবে তাই করবে। কথাগুলো বলেই সাবরিনা আবরার চাঁদনিকে ক্রস করে কিচেন রুমে চলে গেল। সোহানি চোখ লাল করে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি মুচকি হেসে সোহানিকে জড়িয়ে ধরে বলল, আমিও মা হব আপু, তুই খুশি হসনি বল? সোহানি চাঁদনিকে ওর থেকে সরিয়ে সোজা কিচেনে চলে গেল। মিহা ছলছল চোখে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি মলিন হেসে মিহার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মিহা আপু, তোমার চোখে পানি কেন? মিহা চাঁদনিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, তুমি ঠিক করনি চাঁদ, একটা সন্তান পৃথিবীতে আনা এতটা সহজ না, তাও আবার তুমি যথেষ্ট দুর্বল। জানি না কি থেকে কি হয়ে যায়, তোমার কাণ্ডে নূর বেশ কষ্ট পাবে, কারণ তুমি নূরের বিশ্বাস রাখোনি চাঁদ, নূরের বিশ্বাস ভেঙে দিয়েছো তুমি। চাঁদনি মিহাকে ছেড়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। চাঁদনি এতক্ষণে বুঝতে পেরেছে নূরের বিশ্বাস সে রাখতে পারেনি। চাঁদনি মিহাকে ছেড়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। চাঁদনি এতক্ষণে বুঝতে পেরেছে নূরের বিশ্বাস সে রাখতে পারেনি। রুমের দরজা আটকে চাঁদনি বেডের উপরে বসে অঝরে কাঁদছে আর বলছে, মা হওয়ার আকাঙ্ক্ষা আমার মাথায় এতটাই চেপে বসেছিল যে আমি নূর ভাইয়ের বিশ্বাসের কথা ভুলেই গেছি। সত্যিই তো আমি নূর ভাইয়ের বিশ্বাস রাখতে পারিনি। নূর ভাইয়া বিশ্বাস করেই তো আমাকে পিল খাওয়ার দায়িত্বটা দিয়েছিল। এমনকি প্রতি রাতে আমাকে জিজ্ঞেসও করতো আমি ঠিকঠাকভাবে পিলগুলো নিচ্ছি কিনা। আমি প্রতিবারই নূর ভাইয়াকে মিথ্যে বলেছি। আমি কি করলাম? বিশ্বাস নামক বস্তুটাকে এত ঠুকনো করে দিলাম। নূর ভাইয়া দেশে ফিরে যদি সত্যিটা জানতে পারে তাহলে নিশ্চয়ই আমাকে ডিভোর্স দিয়ে দেবে, না হয় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। কেউ তখন নূর ভাইয়াকে কিচ্ছু বলতে পারবে না। খালামণি তো বলেই দিয়েছে নূর ভাইয়া আমাকে আর আগের মতো ভালোবাসবে না, এবার থেকে শুধু আমাকে ঘৃণা করবে, দূরে সরে যাবে আমার থেকে। চাঁদনি আর কিচ্ছু ভাবতে পারল না। এর আগেই চাঁদনির ফোন বেজে উঠল। কান্না থামিয়ে চাঁদনি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো নূর কল করেছে। নূরের কল দেখে চাঁদনির কান্নাটা যেন আরো 3 গুণ বেড়ে গেল। হিঁচকি তুলে কাঁদছে চাঁদনি। নূরের ফোনটা তোলা সাহস নেই ওর। এভাবেই প্রথম কলটা কেটে গেল। দ্বিতীয় কল বাজার সাথে সাথেই চাঁদনি কলটা পিক করে নেয়। ওই পাশ থেকে নূর শান্ত কণ্ঠে বলল, চাঁদ হোয়াটসঅ্যাপে আসো, ভিডিও কল দিচ্ছি। চাঁদনি ভয়েসটাকে ঠিক করে মলিন হেসে বলল, কারেন্ট নেই নূর ভাইয়া, ওয়াইফাই ছাড়া তো হোয়াটসঅ্যাপে ঢোকা যাবে না। চাঁদনির ভয়েস শুনে নূর কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে চাঁদ, তোমার ভয়েসটা তো ছাড়া ছাড়া লাগছে কেন? মনে হচ্ছে কেঁদেছো? না না, আমি কাঁদিনি, আসলে ঠান্ডা থেকে গলাটা একটু বসে গেছে, ব্যাস এটুকুই, আর কিছু না। ঠান্ডা পানি একদম খাবে না, ওকে? পানি গরম করে খাবে, রাতে ভালো করে কম্বল পেঁচিয়ে ঘুমাবে, দরকার পড়লে গলায় কিছু একটা বেঁধে ঘুমাবে, হালকা করে বাঁধবে যেন গলায় ব্যথা না লাগে। আচ্ছা নূর ভাইয়া, এখন তাহলে রাখছি, কিচেনে যাব, দুপুরে কল করব। দুপুরে না, কারেন্ট চলে এলেই হোয়াটসঅ্যাপে চলে আসবে, ঠিক আছে? দেখবো তোমাকে। ঠিক আছে, রাখছি এখন। কলটা কেটেই চাঁদনি আবারও কান্না জুড়ে দিল। নূরকে ঠকিয়েছে সে। একটা ভুলের জন্য তাকে দিনের মধ্যে অনেকবার মিথ্যে বলতে হচ্ছে। কারেন্ট থাকা সত্ত্বেও বলতে হচ্ছে কারেন্ট নেই, সুস্থ থাকা সত্ত্বেও বলতে হচ্ছে অসুস্থ। চাঁদনি এসব ভাবছে আর কাঁদছে। প্রায় আধ ঘন্টা পর সোহানি কিচেন থেকে বের হয়ে কিছুটা পেরেশান হয়ে চাঁদনির আম্মুর নাম্বারে কল দিয়ে চাঁদনির প্রেগন্যান্সির ব্যাপারে বলে দিল। উনি খুব রেগে চাঁদনিকে বকার জন্য নূরদের বাড়িতে চলে এলো। চাঁদনি রুমে ঢুকে উনি বেডের উপরে বসে থাকা চাঁদনির গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল। চাঁদনি গালে হাত দিয়ে ছলছল চোখে সামি আহমেদের দিকে তাকিয়ে আছে। সামি আহমেদ কাঁদছে আর মৃদু চিৎকার দিয়ে বলছে, এই ভালোবাসিস তুই নূরকে, তাই না? তাই নূরের কথাটা রাখতে পারলি না? বারবার বারণ করা সত্ত্বেও তোকে বেবি নিতেই হবে? সবসময় যা বলবি তাই করতে হবে? সবসময় নিজের ইচ্ছা মতোই চলতে হবে? কারো কথা শুনবি না তুই? কি দরকার ছিল এত তাড়াতাড়ি বেবি নেওয়ার জন্য জেদ করার? তোর বয়স তো এখন 19ই পড়লো না। সোহানি 24 বছরে বেবি নিয়েছে, মিহার তো 22-23 হবেই। আর তুই কি না 18 বছরে উঠে পড়ে লেগে গেছিস বেবি নেওয়ার জন্যে? এতই শখ তোর বেবির? আরে অন্তত তোর শরীরের কথা চিন্তা করে তো নিজেকে দমিয়ে রাখতে পারতি।
মানুষ তো তার শরীরের কথা চিন্তা করে না কি? যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? মেয়ে হারানোর শোকটা আমি সামলাতে পারবো তো? আর নূরের কি হবে? একবার তো নূর একজনকে ভালোবেসে হারিয়েছে। আবার যদি এই জিনিসটা রিপিট হয় তাহলে কি ছেলেটা আদৌ বাঁচতে পারবে তো? সামি আহমেদ এবার চাঁদনিকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কি করলি এটা তুই চাঁদ? কি করলি? জেদের বসে নিজের মস্ত বড় ক্ষতি করে ফেললি। এই তো মাত্র শুরু, সামনের দিনগুলো আরো ভয়ঙ্কর হবে। বেবিটাকে ঠিকমতো টিকিয়ে রাখতে পারবি কিনা তাও জানি না। শেষ পর্যন্ত কি হবে আমি সত্যি জানি না। নূর আদৌ বেবিটাকে মানবে কিনা তাও জানি না। চাঁদনি কাঁপা কাঁপা কণ্ঠে সামি আহমেদকে উদ্দেশ্য করে বলল, মানবে না কেন আম্মু? অবশ্যই মানবে। বেবিটা তো নূর ভাইয়ারই। তোমরা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো আম্মু। আমার কিচ্ছু হবে না। নূর ভাইয়া আমার জন্য খুব দোয়া করবে, এমনকি আমাদের বেবির জন্য দোয়া করবে। তাহলে আমার বেবি আর আমি দুজনেই সুস্থ থাকবো। তোমরা দেখে নিও, আমি ঠিক সুস্থভাবে আমার বেবিকে পৃথিবীতে আনবো। হয়তো আমার একটু কষ্ট হবে, অবশ্য একটু না, অনেকটাই হবে। তাতে কি হয়েছে, মারা একটু একটু কষ্ট করেই থাকে। কথাগুলো বলেই চাঁদনি সামি আহমেদকে ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে বেড়ে শুয়ে পড়ল। সামি আহমেদ চাঁদনির দিকে একবারে ভালো করে তাকিয়ে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি কাঁথা নিচে শুয়ে শুয়ে কাঁদছে, সে নিজেই অনুতপ্ত তার কাছে। এভাবেই কেটে যায় 2.5 মাস। এই 2.5 মাসে চাঁদনির শরীরের অনেক অবনতি হয়েছে। সে মুখে কিছুই দিতে পারে না, বমি করে ভাসিয়ে দেয়। কেবল চার ফ্রুটস ছাড়া কিছুই খেতে পারে না। মিয়া আর সোহানের তেমন প্রবলেম হয় না, ওরা সব কিছুই খেতে পারে। সাবরিনা আবরা চাঁদনির সাথে আর আগের মতো কথা বলে না, অনেকটা অ্যাভয়েড করে চলে। সোহানি আর মিহাই সারাক্ষণ চাঁদনির খেয়াল রাখে। হাবিব আবরার আর নীরও চাঁদনির প্রতি খুব অখুশি। নূরকে এখনো কেউ কিচ্ছু শোনায়নি। দেশে আসার অপেক্ষা করছে সবাই। এই 2.5 মাসে নূর ও চাঁদনিকে তেমন সময় দিতে পারেনি। অফিসের কাজে ভীষণ ব্যস্ত ছিল, ভিডিও কলেও তেমন একটা কথা হতো না, তাই নূর তেমন কিচ্ছু আজ করতে পারেনি। 2.5 মাস পর নূর আর মাহিন আজ বাড়ি ফিরবে। ওরা বেরিয়ে এয়ারপোর্টে চলে এসেছে, এবার শুধু বাড়ি ফেরার পালা। হাবিব আবরা, নীরার, মিনার এয়ারপোর্টে গেছে নূরদের পিক করতে। বাড়ির কোনো সদস্যদের মুখেই হাসি নেই। সবাই অপেক্ষা করছে নূর এসে কখন সত্যিটা জানবে আর ভায়োলেন্ট হয়ে উঠবে। সকাল গড়িয়ে বিকেল হতে চলল, চাঁদনি কিচ্ছু মুখে দেয়নি। মুখে দিলেই গড়গড় করে বমি করে ভাসিয়ে দেয়। চাঁদনির শরীর দুর্বলতার চরম সীমানায় পৌঁছে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেলও পড়ে গেছে। ওইদিকে নূর খুব খুশি, আজ সে তার চাঁদ পাখিটাকে কাছ থেকে দেখতে পারবে, ছুঁতে পারবে, চাঁদ পাখিকে জড়িয়ে ধরতে পারবে। নূর প্রায় 20 পদের বিভিন্ন ফ্লেভারের চকলেট এনেছে চাঁদনির জন্য। ডায়মন্ডের একজোড়া তুল এনেছে, দুটো গড়চিয়া শাড়ি এনেছে, অনেকগুলো নীল পলিশও এনেছে। মাহিন ও মিহার জন্য অনেক কিছু নিয়েছে, সাথে বাড়ির সবার জন্য কিছু না কিছু নিয়েছে। প্রথম গাড়িতে বসেছে নূর, মাহিন আর নীর। দ্বিতীয় গাড়িতে বসেছে মিনার আর হাবিব আবরার। দুটো গাড়ি ছুটে চলছে বাড়ির উদ্দেশ্যে। চাঁদনি রুমে বসে মুখে মেকআপ ঘষছে, বিবর্ণ মুখটাকে রঙিন করার উদ্দেশ্যে লেগে পড়েছে সে। নূর আসার আগেই তাকে পরিবারী হতে হবে। ব্ল্যাক কালার শাড়ি পরেছে চাঁদনি, কারণ নূরের ব্ল্যাক কালার খুব পছন্দ। চাঁদনি একদিক থেকে দারুণ খুশি, অন্যদিক থেকে ভীষণ উদাস। ভয় ওর গলা শুকিয়ে আসছে। নূর ব্যাপারটা জানলে কী রিয়াকশন করবে সেইটাই ভাবছে সে। প্রায় 1 ঘন্টা পর দুটো গাড়ি বাড়ির গার্ডেনে এসে সমাবেত হয়েছে। নূর ফার্স্ট গাড়ি থেকে নেমে লাগেজটা হাতে নিয়ে এদিক সেদিক না তাকিয়ে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে সোজা রুমে চলে গেল। চাঁদনি বেডের উপরে বসে ডালিম ফল খাচ্ছিল। প্রচণ্ড খিদে পেয়েছে ওর, তাই ফ্রুটস খেয়ে পেট ফুল করছে। চোখে জল আর মুখে হাসি নিয়ে নূর চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি নূরকে দেখে ভয়ে অনবরত চোখের জল ফেলছে। নূর দৌড়ে গিয়ে বেডের উপরে বসে চাঁদনিকে টাইট করে চাপড়ে ধরল। চাঁদনি সাহস পাচ্ছে না নূরকে আঁকড়ে ধরার, কোথাও একটা বাধা পাচ্ছে। নূর চাঁদনিকে ছেড়ে চাঁদনির পুরো মুখে চুমোয় ভরিয়ে দিচ্ছে আর বলছে, আমি চলে এসেছি চাঁদ, আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। সারাক্ষণ আমি আমার চাঁদের আশেপাশে থাকবো। এতদিন আমি খুব মিস করছি আমার চাঁদকে। খুব কষ্ট হয়েছে তোমাকে ছাড়া থাকতে। একটা মুহূর্ত তোমাকে ছাড়া দায় হয়ে পড়েছিল। চাঁদনি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে, কিন্তু কিছু বলছে না। নূর ভাবছে এতদিনের দূরত্বের জন্য হয়তো চাঁদনি কান্না করছে, তাই সে চাঁদনিকে আবার চাপটে ধরে বলছে, কেঁদো না চাঁদ, আমি এসে গেছি তো। এবার থেকে অলওয়েজ তোমার পাশে থাকবো। অনেক 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 আদর করবো, ভালোবাসবো, তোমার যত্ন নিব, খাইয়ে দিব, শাড়ি পরিয়ে দিব, অনেক সুন্দর করে সাজিয়েও দিব, চুল আশ্রয় দিব, আর তুমি চাইলে অবশ্য শাওয়ারও করিয়ে দিব। কথাটা বলেই নূর হু হা করে হেসে দিল। চাঁদনি হাসছে না, উল্টো কান্নার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। চাঁদনি কাঁদছে আর বিড়বিড় করে বলছে, তুমি সত্যিটা জানলে এসব বলবে না নূর ভাইয়া। সাথে সাথে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে, না হয় ডিভোর্স দিয়ে দেবে, আমাকে দূরে ঠেলে দেবে নূর ভাইয়া। আমাকে আর ভালোবাসবে না, আমাদের বাচ্চাকেও মেনে নেবে না। তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো নূর ভাইয়া। এখানেই সব শেষ হয়ে যাবে।
চাঁদনির কান্নার স্রোত দেখে নূর কিছুটা আহ্লাদি কণ্ঠে বলল, উফ চাঁদ, আর কেতো না তো। লিসন, আমি তোমার জন্য অনেক অনেক গিফট এনেছি। তোমার ফেভারিট চকলেট, শাড়ি, ডায়মন্ডের দুল, অনেকগুলো নীল পলিশ এনেছি। আশা করি তোমার খুব পছন্দ হবে। তুমিই তো বলো আমার চকলেট অলওয়েজ বেস্ট। চাঁদনি এর পরেও কাছে থামছে না। নূর এবার কিছুটা বিরক্ত হয়ে আচমকাই চাঁদনির ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। চাঁদনি কান্না থামিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর খুব রুডলি কিস করছে চাঁদনির ঠোঁটে। নূর কিছুটা উত্তেজিত হয়ে চাঁদনিকে বেডে শুয়ে দিল। শার্ট খুলে নূর চাঁদনির উপরে শুয়ে পড়ল। চাঁদনির চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। নূর চাঁদনির চোখের জলগুলো মুছে দিয়ে চাঁদনিকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। বাড়ির সবাই ড্রয়িং রুমে গোল হয়ে বসে আছে। সবার দৃষ্টি নূরের রুমের দিকে। মাহিন মিহার মুখ থেকে চাঁদনির কনসেপ্টের ব্যাপারটা শুনে বেশ আপসেট হয়ে আছে। সবাই মন খারাপ করে নিচে থেকে তাকিয়ে আছে। সামি আহমেদ আর জামান আহমেদও আছে সবার সাথে। সন্ধ্যা বেরিয়ে রাত হয়ে এলো। ঘড়িতে এখন রাত 9টা। নূর পাগলের মতো চাঁদনিকে আদর করছে। চাঁদনি কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে, কারণ আজকের আদরটাই হয়তো চাঁদনির জীবনের শেষ আদর। আর কখনো নূর চাঁদনিকে ছুঁয়েও দেখবে না। ঘণ্টাখানেক পর নূর কিছুটা ক্লান্ত হয়ে চাঁদনির বুকে মাথা রেখে বলল, ভালোবাসি চাঁদ, খুব 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 বেশি ভালোবাসি। এতটাই ভালোবাসি যে যার কোনো এক্সপ্লেনেশন নাই, শুধু ফিল করতে হয়। চাঁদনি কয়েকটা শুকনো ঢোকিলে কাঁপা কাঁপা কণ্ঠে নূরকে উদ্দেশ্য করে বলল, আমি যদি আচমকাই কোনো ভুল করে বসি, তাহলে কি তুমি আমাকে মাফ করে দেবে নূর? আবারও আমাকে আগের মতো ভালোবাসবে? নূর চাঁদনির বুক থেকে মাথা তুলে চাঁদনির কপালে চুমু খেয়ে বলল, তোমার জন্য 7 গুণ মাফ চাঁদ। তুমি আমাকে অনেক বিশ্বাস করো, তাই না নূর? নিজের থেকেও বেশি। তোমার যদি কখনো মনে হয় আমি তোমার বিশ্বাস ভেঙেছি, তাহলে কি তুমি আমায় গ্রহণ করবে নূর? আমার চাঁদ কখনোই আমার বিশ্বাস ভাঙতে পারে না। আমি অন্তত এসব কথা কখনো ভাবি না। উল্টো ভাবি যে আমার চাঁদ আমার বিশ্বাস 16 আনায় রাখবে, কখনো ভাঙবে না। সো বিশ্বাস ভাঙার কথায় আমরা না যাই, ওকে? চাঁদনির কষ্ট যেন আরো 3 গুণ বেড়ে গেল। চাঁদনি আবারও কান্না জুড়ে দিল। চাঁদনি নূরের বিশ্বাস রাখতে পারেনি। এক প্রকার নূরকে ঠকিয়েছে সে। নূর চাঁদনির কান্নার অর্থ বুঝছে না। কিছুটা উদ্বিগ্ন হয়ে নূর চাঁদনির চোখের দিকে তাকিয়ে বলল, এত কান্নার কি আছে চাঁদ? আসছি ধরেই কেঁদে যাচ্ছ। এত তো আদর করলাম, এরপরও আছো। কি হয়েছে চাঁদ, আমাকে বলো প্লিজ। এর মাঝেই নূরের ফোন বেজে উঠল। প্যান্টের পকেটে নূরের ফোনটা রয়ে গেছে। চাঁদনির উপর থেকে উঠে নূর বেডের নিচ থেকে প্যান্টটা তুলে নিয়ে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকিয়ে হন্তদন্ত হয়ে প্যান্টটা পরে সে রুমের দরজা খুলে চেয়ে ড্রয়িং রুমে বসে থাকা মাহিনকে উদ্দেশ্য করে বলল, ধীর, ফোনটা দিয়ে যাও। আমেরিকা থেকে কল এসেছে। আই থিঙ্ক আব্বুর সাথে কথা বলবে, নিয়ে যাও এটা। মাহিন দ্রুত পায়ে হেঁটে এসে নূরের হাত থেকে ফোনটা নিয়ে নিচে চলে গেল। বাড়ির সবাই বেশ বুঝতে পেরেছে নূর এখনো কিছু জানতে পারেনি। জানলে হয়তো এতটা নর্মাল থাকতো না। নূর রুমের দরজা আটকে বেরিয়ে শুয়ে থাকা চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ, শাড়িটা পরে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নাও, ডিনার করতে হবে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমার। কথাগুলো বলেই নূর কাভার থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। চাঁদনি শোয়া থেকে উঠে শাড়িটা কোনো রকমে গায়ে জড়িয়ে নিল। বিছানা থেকে উঠে চাঁদনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। গলায় আর থুতনিতে নূরের লাভ পাইট পড়ে আছে। এসব দেখে যেন চাঁদনির কান্নার ঢেউ আরও বেড়ে গেল। শাড়ির আঁচল চেপে ধরে কাঁদছে চাঁদনি। প্রায় 15 মিনিট পর নূর চুল ছাড়তে ছাড়তে ওয়াশরুম থেকে বের হলো। চাঁদনিকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নূর পেছন থেকে চাঁদনিকে জড়িয়ে ধরে চাঁদনির গলায় মুখ ডুবিয়ে বলল, টানা 3 মাস পর তোমাকে কাছে পেয়েছি, তাই আই ক্যান্ট কন্ট্রোল। তুমি ব্যথা পাননি তো চাঁদ? চাঁদনি মাথা নাড়িয়ে না বোঝালো। নূর মুচকি হেসে চাঁদনির পিঠের তিলটাতে হালকা করে একটা বাইট দিয়ে বলল, আচ্ছা ফাইন, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে আসো, নিচে যাবো। উফ, ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে গেছে। চাঁদনি নূরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে কাভার থেকে বেগুনি রঙের একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। নূর মৃদু হেসে দরজার সামনে রাখা লাগেজটা নিয়ে বেডের উপরে রাখলো। লাগেজটা রেখে নূর আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা সেট করছে আর বলছে, ডিনার করে এসে সবগুলো গিফট চাঁদ পাখিকে খুলে খুলে দেখাবো। আই এম শিওর চাঁদ খুব খুশি হবে। প্রায় 20 মিনিট পর চাঁদনি ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো। নূর তাড়াতাড়ি করে ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে চাঁদনির চুলগুলো ট্রাই করছে আর বলছে, এই 3 মাসে শরীরে কি অবস্থা করেছো? চোখের নিচে ডার্ক সার্কেলও পড়ে গেছে, কেমন রোগা হয়ে গেছো। তোমাকে এভাবে দেখতে আমার একদমই ভালো লাগছে না চাঁদ। নিশ্চয়ই টাইমলি খাওয়া দাওয়া করোনি। চুলগুলো ট্রাই করে নূর চাঁদনিকে জড়িয়ে ধরে আবার বলল, আজ আমি আমার চাঁদ পাখিকে নিজ হাতে খাইয়ে দেব। যতটা খাবার নিব ঠিক ততটা খাবারই তোমাকে ফিনিশ করতে হবে। গট ইট? চাঁদনি শুকনো ঢোক গিলছে আর বিড়বিড় করে বলছে, আমি তো খাবারের ঘ্রাণেই শুকতে পারি না। খাবার মুখে দিব কি করে, তাও আবার সম্পূর্ণ খাবার। একটু পরেই আমি ধরে খেয়ে যাব, সব শেষ হয়ে যাবে আজ। উফ, নূর ভাইয়ের সত্যিটা জেনে যাবে, আর লুকিয়ে রাখতে পারবো না। চাঁদনিকে বুক থেকে উঠিয়ে নূর চাঁদনির হাত ধরে সোজা নিচে চলে গেল। বাড়ির সবাই নূরের দিকে তাকিয়ে আছে।
নূর সাবরিনা আবরারকে উদ্দেশ্য করে মুখটা কাঁচোমাচো করে বলল, আমু প্লিজ খাবার দাও, দারুণ ক্ষুধা পাইছে আমার, সকালের পর থেকে আর কিচ্ছু খাইনি। সাবরিনা আবরার ডাইনিং টেবিলে খাবার সার্ভ করতে ব্যস্ত হয়ে পড়ল। সাথে সোহানি আর মিহাও আছে। সামি আহমেদ ছলছল চোখে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনির চোখ থেকে টুপটাপ জল গড়িয়ে পড়ছে। নূর মাহিনের দিকে তাকিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বলল, ধীর, তুমিও বসে পড়ো, তুমিও তো আমার মতো সকাল ধরে কিছু খাওনি। মাহিনের সাথে সাথে বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে পড়ল। নূরও চাঁদনিকে নিয়ে পাশাপাশি চেয়ারে বসে পড়ল। সবাই বেশ ভয়ে আছে, কারণ এখনই বোম ব্লাস্ট হবে। টেবিলের চারপাশে খাবারের ঘ্রাণে চাঁদনির গা গোলানো শুরু হয়েছে। নিজেকে সে কোনো রকমে চেপে রেখেছে। নূর বেশ মনোযোগ দিয়ে খাবার মেখে খাবারের লোকমাটা চাঁদনির মুখের সামনে ধরল। চাঁদনি কয়েকটা শুকনো ঢোক গিলে নূরের দিকে তাকিয়ে আছে। নূর চোখ লাল করে চাঁদনির মুখে জোর করে খাবারের লোকমাটা পুড়ে দিল। সাথে সাথেই চাঁদনি বমি করে নূরকে ভাসিয়ে দিল। নূর বেগু হয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনির চোখ লাল হয়ে অনবরত চোখ দিয়ে পানি পড়ছে। নূর বেশ পেরেশান হয়ে চাঁদনি দুই কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে চাঁদ, শরীর খারাপ লাগছে? চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। নূর বসা থেকে উঠে পকেট থেকে ফোনটা বের করে বেশ তাড়াহুড়া করে ডক্টরের নাম্বারে কল করছে আর বলছে, আই থিঙ্ক চাঁদ পাখির কিছু একটা হয়েছে, না হয় শরীরে এতটা অবনতি কিভাবে হবে? খাবার মুখে দেওয়ার সাথে সাথেই বমি করে দিল। আমার ব্যাপারটা সুবিধা লাগছে না একদমই। সাবরিনা আবরার নূরের মুখোমুখি দাঁড়িয়ে নূরের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নূরের চোখের দিকে তাকিয়ে বলল, ডক্টর থাকার কোনো প্রয়োজন নেই নূর, তোর বউ কনসেপ্ট করেছে। কথাটা শোনার সাথে সাথেই নূর ছলছল চোখে চাঁদনির দিকে তাকালো। চাঁদনির চোখে সেই সত্যিটা খোঁজার চেষ্টা করছে। কথাটা শোনার সাথে সাথেই নূর ছলছল চোখে চাঁদনির দিকে তাকালো। চাঁদনির চোখে সে সত্যিটা খোঁজার চেষ্টা করছে। নূর কিছুটা উত্তেজিত হয়ে চাঁদনির দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে বলল, চাঁদ, হোয়াট ইজ সেইং মম, আর ইউ রিয়েলি কনশাস? চাঁদনি চেয়ার ছেড়ে উঠে কাঁদতে কাঁদতে নূরের পা ধরে বসে পড়ল। নূর স্ট্রেইট হয়ে দাঁড়িয়ে আছে। চাঁদনি কাঁদছে আর বলছে, প্লিজ নূর ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমি তোমার বিশ্বাস ভেঙেছি, দিনের পর দিন তোমাকে মিথ্যে বলেছি, ঠকিয়েছি। আমি তো জানতাম না বলো আমার দুর্বলতার কথা। যেদিন কনসেপ্ট করেছি ওই দিন খালামণির মুখ থেকে শুনেছি। তুমি আমাকে আগে কেন বললে না আমার শারীরিক দুর্বলতার কথা? তাহলেই তো আমি এত বড় রিস্কটা নিতাম না। তোমাকে মিথ্যেও বলতাম না, উল্টো তোমার কথা শুনতাম। তুমি যাই করো নূর ভাইয়া, আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ, ওই বাড়িতে পাঠিয়ে দিও না, বা আমার থেকে ডিভোর্স চেও না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, মরে যাব। তুমি তো জানো নূর ভাইয়া আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি আমি তোমায়। আমাদের বাবুটা মাত্র 2.5 মাসে পড়েছে। আমি মরে গেলে আমাদের বাবুটাও তো মরে যাবে। দুটো প্রাণকে তুমি একসাথে মারতে পারো না নূর ভাইয়া। প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও। এরপর থেকে আমি আর বেবি নিব না, তুমি যা বলবে তাই হবে। আমার একটা বেবি যথেষ্ট। কাঁদতে কাঁদতে চাঁদনি নূরের পা ভাসিয়ে দিয়েছে। নূর কান্নাজড়িত কণ্ঠে সামি আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি তোমার কথা রাখতে পারলাম না খালামণি। আমি ভেবেছিলাম আমার মুখের কথাই হয়তো চাঁদের কাছে অনেক, এত এক্সপ্লেনেশন দিয়ে বোঝাতে হবে না। ভেবেছিলাম শারীরিক দুর্বলতার কথা বললে হয়তো চাঁদ নিজেকে অক্ষম ভাববে, নিজেকে ছোট মনে করবে, দুর্বল ভাববে, মনোবল ভেঙে যাবে, কষ্ট পাবে। এসব চিন্তা করে আর বলা হয়নি। নূর কিছুটা থেমে আবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি ভাবতাম আমার যে কোনো কথাই হয়তো চাঁদের কাছে খুব ইম্পর্টেন্ট, সে রাখবে আমার কথা। এক প্রকার অন্ধবিশ্বাস করেছিলাম, যার বিনিময়ে আমাকে এখন ঠকতে হলো। আমার বিশ্বাসটা পুরোপুরি ভেঙে গেল। নূর চোখ দুটো বন্ধ করে সামি আহমেদকে উদ্দেশ্য করে আবার বলল, আন্টি, আই ডোন্ট থিঙ্ক চাঁদ শুড স্টে ইন দিস হাউস এনিমোর। I don't want to see his face there. Take your daughter with you. The baby will evacuate and then go through this house. চাঁদনি অবিশ্বাস্য দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর চোখে জল নিয়ে সামি আহমেদের দিকে তাকিয়ে আছে। বাড়ির সবাই অবাক হয়ে আছে নূরের কথা শুনে। চাঁদনি এবার চিৎকার করে কান্না জুড়ে দিল। চাঁদনি ফ্লোরে বসে কাঁদছে আর বলছে, আমি অ্যাবর্শন করতে পারবো না, আমি আমার বাচ্চাকে মারতে পারবো না, একটা নিষ্পাপ প্রাণকে আমি এইভাবে শেষ করে দিতে পারবো না। তুমি বাবা হয়ে এতটা পাশান কি করে হতে পারছো নূর ভাইয়া? তোমার বিবেকে বাঁচছে না? নূর কিছুটা ভায়োলেন্ট হয়ে জোরে চেঁচিয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, No, not at all, because you are very important to me. If you survive, I can be the father of many more children. So do what I say, huh? Tomorrow I will go to the hospital with you and the child will be evacuated.
You will go to your father's house now. I don't want to see you back home. I don't want to hear anything from you anymore. নূর কথাগুলো বলে গায়ের নোংরা শার্টটা খুলে চোখের পানিগুলো মুছে শো বেগে বাড়ি থেকে বের হয়ে গেল। চাঁদনি নূরের যাওয়ার দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলল, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব নূর ভাইয়া। এরপরেও আমার বাচ্চা আমি অ্যাবর্শন করব না। আমার বাচ্চা আমার কাছেই থাকবে। তোমরা সবাই খুব খারাপ। আমার বাবুকে মারার জন্য উঠে পড়ে লেগেছো।